হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করেছি উপন্যাস তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাসসুম খাতুন। পর্ব সংখ্যা 12। ভয়েস বাই আরবি। নিশানের গাড়ি হাসপাতালের সামনে থামলো। সে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। জিহান নিশানকে দেখে উঠে এসে বলল, সিমিকে অনেক আগেই কেবিনে শিফট করা হয়েছে, দেখা করতে পারবি। তবে এখনো জ্ঞান ফেরেনি, তুই থাক, আমি আসছি একটু পরে। নিশান কোনো উত্তর না দিয়ে সিমির কেবিনে ঢুকে পড়ল। জিহান লম্বা একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। নিশান কেবিনে ঢুকতেই দেখতে পেল এক রমণীকে হাসপাতালের নীল পোশাক পরে আছে, হাতে ক্যানেলা লাগানো, চুলগুলো বেনুনি করে একপাশে রাখা, কম্বলটা পেট পর্যন্ত তোলা, নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নিশান চেহারে গিয়ে বসলো। সিমির ডান হাত নিজের হাতের মধ্যে নিল। ধুকপুক করতে থাকা হার্টবিট যেন একটু শান্ত হচ্ছে। নিশান চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল 2-3 বার। এর মধ্যে নার্স ঢুকতে নিশান বলল, হুম, এখন না, বেরিয়ে যান, আমার প্রাইভেসি লাগবে, ডিস্টার্ব করবেন না। নার্সটা কিছু না বলে চলে গেল। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে মুখে হাত দিল। হুট করে নিশান উঠে সিমির কপালে নিজের কপাল ঠেকালো। কিয়ৎক্ষণ ওইভাবেই থাকলো নিশান। চোখ থেকে গড়িয়ে পড়লো নোনা জল। নিশান কান্না করছে। নিশান একটা বড় নিঃশ্বাস ফেললো। উঠে আসলো সিমির শক্ত হাতকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, বিশ্বাস কর ইস্যু, আমার হৃৎপিণ্ডটা এখনো জোরে জোরে বিট করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর হারিয়ে যাওয়ার খবর শুনে আমার সারা দেহ কেঁপে উঠেছিল। নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তোকে যখন খুঁজছিলাম ভোরের আলো ফুটার সময় হয়েছে, কিন্তু তোকে পাচ্ছিলাম না। মনের ভিতর ভয় জমে গেছে তোকে হারানোর। আমি তোকে হারাতে পারবো না ইস্যু, কোনোভাবেই তোকে হারাতে পারবো না। নিশান থামলো, আবারও একটা নিঃশ্বাস টেনে বলা শুরু করলো, বুদ্ধি হওয়ার পর থেকে আমি 2বার কান্না করেছি। প্রথমবার তোকে ছেড়ে সুদূরে পাড়ি দেওয়ার সময়, আর তোর হারানো খবর আমাকে ভয় ধরিয়ে দিয়েছিল। আমি ভীষণ কষ্টে আছি ইস্যু। আমি তোকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না। আমার প্রতিটা নিঃশ্বাসও তোর নামেই হয়। আমি তোকে কষ্ট দিয়ে আঘাত করি, কিন্তু তোর প্রতি আমার যে উন্মাদনা, তাই আঘাতের কাছে তুচ্ছ। নিশান তার ইস্যুর জন্য দুনিয়ার সবকিছু করতে রাজি। এগুলো ভালোবাসা বলা যায় না ইস্যু। এগুলো আমার উন্মাদনা, আমার আসক্তি। একমাত্র আমার আসক্তি, যা অ্যালকোহলে পাওয়া যায় না। বড় উন্মাদ আমি তোর জন্য, তোকে হারাতে চাই না আমি। নিশানের কথা যেন আটকে আসছে, চোখ থেকে পানি বাহির হচ্ছে অঝরে। চোখ বন্ধ করলো সে, চোখের পানিগুলো মুছলো। সিমির হাতে মুখ থেকে বলল, জানি না আমার এই আসক্তিকে তুই কি করে বুঝবি। কবে বুঝবি আমার এই উন্মাদনা শুধু তোর জন্য। কবে বুঝে আমাকে তোর করে নিবি। কিছু জানি না আমি। জানতে চাই না, তুই শুধু মৃত্যুর আগ পর্যন্ত আমারে থাকিস। তোকে হারিয়ে নিজে আত্মহত্যা করব, কিন্তু বেঁচে থেকে তোকে হারিয়ে ফেলার সাধ্য আমার নেই। তুই আমার ভীষণ প্রিয়, যাকে হারালে এই নিশানের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। নিশানের বলা কথাগুলোর মাঝেই ফোন বেজে উঠল। নিশান ফোন বাহির করে রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল, তা শুনেই নিশান গম্ভীর কণ্ঠে বলল, অপেক্ষা কর, আমি আসছি। বলে কল কেটে দিয়ে সিমির কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, অপেক্ষা করিস আমার জন্য, আমি নিজে আসবো তোকে নিতে। বলে নিশান আর দাঁড়ালো না, কেবিন থেকে বের হয়ে গেল। নিশান চলে যাওয়ার 2 মিনিট পর সিমি চোখ খুললো। তার চোখ দুটো টুকটুকে লাল, ঠোঁটের উপর ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। সিমি আস্তে আস্তে উঠে বসলো। নিশানের প্রতিটা কথা যেন তার হৃৎপিণ্ডে বাজছে। কান্না আসছে তার, চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আজকে যদি নিশানের কথাগুলো না শুনতো, হয়তো সে কখনোই নিশানকে বুঝতো না। একটা মানুষ কতটা তাকে চায়, তাকে হারিয়ে ফেলে নিজেই জীবনটাই বিলীন করে দেবে ভাবে, সবকিছুই করতে পারবে। কতটা আসক্তি সে তার প্রতি। নিশানের কাছে সে এখন উপলব্ধি করতে পারছে, নিশান তাকে এমনি এমনি শাস্তি দেয় না। সে দোষ করে তাই শাস্তি দেয়। নিশান তাকে চায়, তাকে হারাতে না আগলে রাখতে চায়। ছেলেদের চোখে নাকি পানি সহজে আসে না, কিন্তু নিশান ভাই তার ইস্যুর জন্য কান্না করেছে। এইগুলো ভাবতেই সিমির বুকের বাঁ পাশ যেমন চিনচিন ব্যথা অনুভব হয়। নিশান ভাই তাকে কতটা চায়। সিমির জ্ঞান অনেক আগে ফিরেছে। কেবিনে নিশানকে ঢুকতে দেখে সে দ্রুত চোখ বন্ধ করে জ্ঞান হারানোর নাটক করছিল। তাই তো অপ্রত্যাশিত কথাগুলো শুনে ফেলল। সিমি বিড়বিড় করে বলল, আপনি আমাকে কতটা চান আমি এতদিন জানতাম না নিশান ভাই। আপনি আমাকে মারতেন বলে আপনাকে ঘৃণা করতাম, কিন্তু দিন শেষে দেখা যায় আমার মারার পেছনে হাজারটা ভুল আমারই। আমি দোষী, আমি আপনার
কাঠগড়ায় বন্দী হয়ে গেলাম, শাস্তি দেন। আপনাকে ঘৃণা করেছি, পাপ করেছি, শাস্তি দেন আমাকে। আপনাকে কেন বুঝতে চাইনি আমি? এতটা অবুঝ আমি? আমাকে বুঝতে দেননি কেন? পচা নিশান ভাই, বললে সিমি চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে হাসলো। কিছু মিনিট আগেও এই সিমি নিশানকে ঘৃণা করত, আর কিছু মিনিট পরে সেই কিনা সিমি এখন নিশানের জন্য চোখের পানি ফেলছে। সিমি আবারও বিছানায় শুয়ে পড়লো, অপেক্ষা করতে লাগলো। নিশান ভাই বলেছে তাকে নিতে আসবে, আমি যেন অপেক্ষা করি। সিমি চোখ বন্ধ করে শুয়ে রইল, নিশানের জন্য অপেক্ষা করতে লাগলো। সকাল 7:04। সিমির কেবিনে ঢুকলো নিশান। সিমি হেলান দিয়ে বসেছিল, নিশানকে দেখে মাথা নুয়ে রাখলো। নিশান এসে সিমির কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছিস এখন? সিমি মিনমিন করে বলল, ভালো। নিশান বলল, ওর বাড়িতে যাব। সিমি কিছু না বলে উঠে দাঁড়ালো। সে নিজের পোশাক পরে নিয়েছে অনেক আগেই, নিশান পাঠিয়ে দিয়েছিল বডিগার্ড দ্বারা। সিমি আর নিজের উপর নজর সিমি নজর নিশানের হাতের উপর যেতে আটকে উঠল। নিশানের ডান হাত নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছে আপনার হাতে? রক্তে কেন? ইস, কেটে গেছে কতখানি। নিশান এক ঝাটকা মেরে হাত সরিয়ে বলল, কাটে কাটুক, তোর সমস্যা কি, বাড়ি চল। সিমি নিশানের হাত টেনে বেডে বসিয়ে বলল, এই হাত ড্রেসিং হবে, তারপর বাড়ি যাবো, এর আগে নয়। নিশান দাঁতে দাঁত চেপে বলল, আমি কি তোর সাথে নাটক করছি ইস্যু? সিমি দাঁত কেলিয়ে হেসে বলল, নাটক না, ড্রামা করছেন। আমার মুখে মুখে কথা বলছিস, বাহ। সিমি মুখ ভেঙে বলল, আমার মুখ আছে তাই আমি আপনার মুখে মুখে কথা বলছি। সিমির এই কথা যেন নিশানকে রাগিয়ে তুলল। সে রাগে তিরতির করতে করতে বলল, এত আগলা পিরিত আমার লাগবে না, বাড়ি চল। সিমি জেদ ধরে বলল, আগে হাত ড্রেসিং করাবেন, তারপর। নিশান এবার সিমিকে পাজারকলা করে নিয়ে বলল, যেই রাস্তায় ছিলি সেই রাস্তায় ফিরে যা। আমার সাথে তিরিং বিরিং করলে এইবার জানে মেরে ফেলবো। সিমি মুখ ভাঙিয়ে অন্যদিকে তাকায়। আসলে সমস্যা হচ্ছে কুকুরের লেজ সারা বছর চেষ্টা করলেও সোজা করতে গিয়েও সোজা হয় না, বেঁকাই থাকে। এই বিদেশি কুত্তা তাই, আসলে কুত্তার লেজ তো কেমনে সোজা হবে। নিশান সিমিকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। সিমি নিশানের কোল থেকে নেমে বসতে চাইলে নিশান শক্ত করে সিমির কোমর জড়িয়ে ধরলো, যেন নড়াচড়া করতে না পারে। সিমি মনে মনে বলল, যাতে মাতাল কিন্তু তালে ঠিক, শালা বিদেশি কুত্তা, তোর লেজ বেঁকা থাক আর সোজা, আমি কি করতাম? নিশান গাড়ি চালাতে লাগলো, আর সিমি ওইভাবেই নিশানের কোলে বসে বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। কিন্তু সিমি তো আর চুপ থাকে না, নিশানের হার্টবিট জোরে জোরে বিট করছে। তা সিমি কান পেতে শুনতে লাগলো। সিমি বলে উঠলো, আপনার হার্টবিট এত জোরে বিট করে কেন? নিশান বাঁকা হেসে বলল, বউ কাছে থাকা সত্ত্বেও ফরজ কাজ করতে না পারার দরুন হার্টবিট জোরে জোরে বিট করেছে। সিমি প্রশ্ন করলো, বউ কাছে থাকলে কেমন ফরজ কাজ করতে হয়? নিশান ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাকি, ইডিয়েট। সিমি মুখ গোমড়া করে বলল, আপনার হার্টবিট আমাকে চুপ থাকতে দিচ্ছে না, আপনি চুপ করিয়ে দেন হার্টবিটকে। নিশান বলল, আর একটা সাউন্ড তোর মুখ থেকে বাইর হলে তোর হৃদস্পন্দনটা আমি একদম বন্ধ করে দেব। নিশানের হুমকি স্বরূপ পানি শুনে সিমি মুখে হাত দিয়ে চুপচাপ শুয়ে রইল। বলা যায় না, এতটা চাই ঠিকই, উন্মাদ ঠিকই, তবে কথা মেনে না নিলে সাইকো খুন করতেও হাত কাঁপবে না। চুপ থাকাই শ্রেয়। সময়টা 9টা বাজে। নিশানের গাড়ি এসে থামলো চৌধুরী বিলাতে। নিশান সিমিকে ওভাবেই কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ড্রয়িং রুমে সবাই বসেছিল। নিশানকে দেখে তাজউদ্দিন বলল, সিমি এখন কেমন আছে? নিশান গম্ভীর গলায় উত্তর দিল, ভালো। বলে নিশান সিমিকে নিয়ে উপরে উঠে গেল। সিমির যেন কেমন জানি লজ্জা লাগছে, এভাবে সবার সামনে তাকে কোলে নিয়ে আনলো নিশান। ইস, কি লজ্জা, কি লজ্জা। নিশান সিমিকে নিজের রুমে নিয়ে গিয়ে বেডে বসিয়ে দিল। সিমির লজ্জাবরণ মুখ দেখে নিশান ভ্রু কুঁচকে বলল, তোর আবার কি হলো? সিমি মাথা নিচু করে বলল, সবার সামনে আমাকে এভাবে কোলে করে আনলেন তো? তো মানে কি, আমার লজ্জা লাগে না নাকি? এইভাবে সবার সামনে দিয়ে আমাকে কোলে করে আনলেন কেন? নিশান একই সুরে বলল, তোর লজ্জাতে আমার কিছু যায় আসে না, চুপ করে বস, বিনা বাক্য ব্যয় করে। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি নিশানে যাওয়ার পরে দেখে মুখ ভেঙচে বলল, শালা বিদেশি কুত্তা, তোর জীবনেও ভালো হবে না। আসছিলাম মানবতা দেখাতে, আর শালা বিদেশি কুত্তা, তুই ফিজিক্স কেমিস্ট্রি বুঝিয়ে দিলি। সিমি বেডে হেলান দিয়ে শুয়ে শুয়ে রুমের চারিপাশ দেখতে লাগলো। পুরো 10 মিনিট পর নিশান শাওয়ার নিয়ে বের হলো। তার পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। সিমি আর চোখে নিশান দিকে তাকালো। নিশান কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সে নিচে নেমে কিচেনে গেল। সেখানে কেউ ছিল না। নিশান একটা প্লেটে
একটা প্লেটে বেশ কিছুটা ভাত নিল, পাশে সবজি, মাছ, মাংস নিয়ে নিজের রুমে আসলো। নিশানকে আসতে দেখে সবাই দেখলো, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলো না। নিশান নিজের রুমে ঢুকে বেডে সিমির পাশে বসে ভাতের লোকমা মাখিয়ে সিমিকে খাইয়ে দিতে লাগলো, সাথে নিজেও খেলো। খাওয়া শেষ হতেই নিশান হাত ধুয়ে প্লেট রেখে সিমিকে মেডিসিন দিল। সিমি মেডিসিন খাওয়া শেষ হতেই নিশান বেডে শুয়ে পড়লো লাইট অফ করে। নিশান বেডের আরেক পাশে মুখ করে শুয়ে রইল। সিমি নিশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি কুত্তা, ইগনোর আমিও পারি, দেখিস কাল থেকে। বলে সিমি চোখ বন্ধ করলো। একটা একটা ওষুধের ডোজ অনেক বেশি, সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সিমি ঘুমাতেই নিশান তার দিকে ফিরল, সিমিকে নিজের কাছে টেনে আনলো। সিমির গলায় মুখ গুজে ঘুমের দেশে হারিয়ে যেতে লাগলো। রাত 11:50 এমন সময় বাড়ি ফিরল জিহান। বাড়িতে কেউ জেগে নেই বললে চলে, বাহিরে নেই, সবাই নিজেদের রুমে। জিহান ডুপ্লেক্স চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো। বড্ড ক্লান্ত সে, লম্বা শাওয়ার নেওয়া লাগবে। পুরো 30 মিনিট ধরে জিহান শাওয়ার নিয়ে বের হলো। কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে কাবার থেকে শার্ট প্যান্ট বাহির করে নিয়ে এলো। চুলগুলো টাওয়াল দিয়ে ভালোভাবে মুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। চুলগুলো সেট করে বেডের কাছে গেল। বালিশ ঠিক করে বেডে রাখতে দেখা মিলল লাল নীল রঙের একটা কাগজ। জিহান ভ্রু কুঁচকিয়ে কাগজটা তুলল। চিরকুট। এখানে যা লেখা আছে জিহান পড়ল। ও আমার প্রাণপ্রিয় জিহান বেবি, তোমাকে ছাড়া আমি পারছি না থাকতে এক মুহূর্ত। কবে নেবে তুমি আমাকে তোমার ঘরের বউ বানিয়ে, বলো? চিরকুটটা পরে জিহানের কুঁচকে যাওয়া ভ্রুটা আরো কুঁচকে গেল। এই বাড়িতে এমন চিরকুট কে দিতে পারে? সিমি দেবে না? যারা মিস ক্যারি কে দিবে? জিহান ভ্রুগুলো কুঁচকে গেল আরো। কিছুক্ষণ ভেবে যখন কিছু হলো না, চিরকুটটা কাবার্ডে রেখে দিল। এটা সকালে নিশানকে দেখাবে। দেন হাতের লেখা চেক করলে পাওয়া যাবে কে এমন করেছে। অসহ্যকর সব কাজবার, ছি। জিহান লাইট অফ করে নিজের বেডে গিয়ে শুয়ে পড়লো। প্রচুর ক্লান্ত সে, তাই বেডে শুয়ে পড়তে ঘুমের দেশে পাড়ি জমালো। সূর্যের আলো জানলার ফাঁক গলিয়ে সিমির মুখে পড়তেই সিমি চোখ মুখ কুঁচকে গেল। হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করছে, শান্তি পাচ্ছে না। না পেরে বালিশ মুখে দিয়ে শুয়ে পড়লো। ঠিক তখনই তীব্র শব্দে ফোনের অ্যালার্ম বেজে উঠল। রাগে ফোনটা ভাঙতে ইচ্ছা করছে, কিন্তু নতুন ফোন দেখে মায়া হচ্ছে। তাড়াহুড়া করে ফোন হাতে নিয়ে চোখ পিটপিট করে দেখলো ফোন দিয়েছে অ্যালার্ম না। সিমি নাম্বারটা চেয়ে নান্নুর নাম্বার। সিমি উঠে বসলো, রিসিভ করলো। সিমি কিছু বলবে তখনই ওপাশ থেকে নিশান বলল, তৈরি থাকি, সন্ধ্যার পর লং ড্রাইভে যাব, বলে কল কেটে দিল। সিমি কান থেকে ফোন নামিয়ে ফোনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। মানে কি হলো কিছুই বুঝলো না। ধুর, সিমি সময়ের দিকে তাকিয়ে দেখলো দুপুর 12টা বাজে। আল্লাহ, এতক্ষণ ঘুমিয়েছে ভাবতে অবাক হলো। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে চুলগুলো আঁচড়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো রোজিনা, কিয়া আর মেহেরিমা ড্রয়িং রুমের সোফায় বসে আছে, গল্প করছে। সিমি গিয়ে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। কি গল্প হচ্ছে তোমাদের? মেহেরিমা বলল, জিহানকে বিয়ে দেবো, তাই পাত্রী খুঁজছি। সিমি লাফ দিয়ে উঠে বসে সিরিয়াস হয়ে বলল, ফুফি, মেয়ে তো আমাদের বাড়িতেই আছে। মেহেরিমা, রোজিনা, কিয়ারা ভ্রু কুঁচকে সিমির দিকে তাকাতেই মেহেরিমা বলল, বাড়িতে আছে মানে? সিমি ফিসফিস করে বলল, আমাদের সামিয়া। সামিয়ার সাথে কিন্তু জিহান ভাইয়ের হেব্বি মানাবে। মেহেরিমা একটু ভেবে বলল, সামিয়াকে আমার পছন্দ, কিন্তু কথা হচ্ছে ওরা রাজি হবে তো? সিমি ভাব নিয়ে বলল, তুমি শুধু রাজি হও, বাকিটা আমি দেখে নেব। মেহেরিমা হেসে বলল, আচ্ছা, রাজি আমি। সিমি বলল, আম্মু, ক্ষুধা লাগছে। মেয়ের কথা শুনে রোজিনা কিচেন থেকে 2টো রুটি আর আলু ভাজি নিয়ে আসলো। নিজ হাতে সিমিকে খাইয়ে দিতে দিতে বলল, আম্মু, তুমি ঠিক আছো তো? একদম। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু কথা তোমাকে বলি। আমি আগে মনে করতাম নিশান তোমার উপযোগী না, জোর করে তোমাকে বিয়ে করেছে। তাকে আমি নিজের ছেলে হিসেবে মানি। এই না যে তাকে আমি ঘৃণা করি, ভালোবাসি নিজের ছেলের মতোই। পছন্দ না করার কারণটা তোমাকে টর্চার করতো, তোমার কষ্ট সহ্য হতো না আমাদের, তাই তোমার উপযোগী মনে করতাম না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ভাবনারও পরিবর্তন হয়। আমি বলি, নিশান তোমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে আম্মু। তুমি নিশানকে কোনো সময় কষ্ট দেবে না। ও তোমার জন্য তার বাবা মায়ের সাথে ঝামেলা করে, মানে পুরো পুরো পৃথিবী একদিকে আর তুমি একদিকে।
তুমি ভাবছো এগুলো কেন বলছি? কারণ এগুলো তোমার জানা উচিত। তাই আমি তোমাকে বলছি, যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। যে সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নেবে। রোজিনার প্রতিটা কথা সিমি মন দিয়ে শুনল। এগুলো সে কালকে বুঝতে পেরেছিল। সিমি বলল, হুম। রোজিনা সিমিকে সব খাবার খেয়ে দিয়ে ওষুধ খেয়ে দিল। সিমি সোফায় বসে ফোন স্ক্রল করতে লাগলো। কিয়ারাকে উদ্দেশ্য করে বলল, ছোটাম্মু, ঝাড়ারা কোথায়? ওরা লাইব্রেরিতে গেছে, তোকেও নিয়ে যেত, কিন্তু তুই তো ঘুমিয়েছিলি। সে ভ্রু কুঁচকে বলল, ভণ্ডামি বাদ দিয়ে এখন লাইব্রেরিতে পড়তে গেছে? কিয়ারা হেসে বলল, হয়তো। আচ্ছা তুই থাক, দুপুরের খাবারের আয়োজন করতে হবে। বলে কিয়ারা উঠে কিচেনের দিকে এগিয়ে গেল। সিমি ওখানে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে লাগলো। তার মাঝে লক্ষ্য করলো বাড়ির মধ্যে সবাই আছে, নেই বড় আম্মু আর মিষ্টি। সিমি সেদিকে তেমন পাত্তা দিল না, নিজের মতো ফোন স্ক্রল করতে লাগলো। ঠিক সেই সময় মিষ্টি নিচে নামলো রেডি হয়ে, হয়তো কোথাও যাচ্ছে। সিমি আর চোখে একবার দেখলো, মিষ্টি মুখ গম্ভীর করে বেরিয়ে গেল। যাওয়ার সময় সিমিকে ক্রস করতে হয়েছে। সিমি লক্ষ্য করলো মিষ্টির গাল লাল। ব্লাশ করেছে নাকি দিয়েছে কে জানে। মাথা ঘামালো না বেশি। যে যা পারে করুক, তাতে তার সমস্যা কি? সন্ধ্যা 7:40। সিমি রেডি হয়ে নিজের রুমে বসে আছে। সে একটা লং কালো গাউন পরেছে, চুলগুলো উপরে ক্লিপ দিয়ে আটকে দিয়েছে, মুখে হালকা প্রসাধনী দিয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল। যারা সিমিকে দেখে বলল, ভাবি যাও, কোথাও যাবেন নাকি আপনি? সিমি ঠোঁট ফুলিয়ে বলল, তোরাই ভাই বিদেশি কুত্তা বলেছে রেডি হয়ে থাকতে। আবার না থাকলে যদি আগের বারের মতো। না না থাক। সামিয়া মুচকি এসে বলল, ইয়ে মানে বিদেশি কুত্তার প্রতি কি মন গলেছে আমাদের সিমির? সিমির লজ্জায় মাথা নিয়ে নিতেই রাত্রি হাসতে হাসতে বলল, লজ্জা পাচ্ছে, তার মানে গলেছে। আরে কি শুনালি রে সিমি। যারা চিন দিয়ে সিমিকে জড়িয়ে ধরে বলল, কনফার্ম আমার ভাবি হয়ে গেলি। সিমি যারাকে সরিয়ে দিয়ে বলল, সর বেড়ি, তোর ভাইকে আমি বিদেশি কুত্তা হিসেবে মানি, স্বামী ওয়াক মানব না। সামিয়া ভাব নিয়ে বলল, হ্যাঁ সে তো দেখা যাবে, কত কি যে দেখবো শুনবো, শুধু সময়ের অপেক্ষা। সিমি চোখ ছোট ছোট করে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর মাথা আর মুন্ডু বেয়াদব মহিলা। সিমির কথা শেষ হতেই ভেসালো পুরুষ বলি কণ্ঠস্বর, ইস্যু, দ্রুত বাইর হও। সিমি ওদের তিনজন দিকে তাকিয়ে বলল, দোয়া করিস যেন বেঁচে ফিরি, সিংহর সাথে যাচ্ছি। বলে সিমি বের হলো। নিশান সিমির ডান হাত চেপে ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে থাকা কেউ কোনো প্রশ্ন করলো না। নিশান সিমিকে বাইকের সামনে আনলো, নিজের বাইকের উপর বসালো। সিমি বলল, আমরা বাইকে করে যাব? নিশান কোনো জবাব দিল না, উল্টো সিমিকে বাইকের সামনে তুলে নিল। সিমি ভয়ে নিশানকে জড়িয়ে ধরলো। নিশান কিছু না বলে সিমিকে ওভাবেই নিয়ে রওনা হলো অজানা গন্তব্যের দিকে। সিমি নিশানকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, তার ভয় করছে যদি পড়ে যায়। নিশান একদম শহরের বাইরে নির্জন এলাকায় চলে আসলো। সিমি প্রশ্ন করলো, আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? নিশান স্লো ভয়েসে সিমির কানের কাছে মুখ নিয়ে বলল, যখন মনে হবে থামার প্রয়োজন তখন থেমে যাব। নিশানের গরম নিঃশ্বাস সিমির কানে আর গলায় পড়তেই সিমি কেঁপে উঠল। বুকের ভিতর কেমন জানি হাতুড়ি পেটা হচ্ছে। সিমির মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। সিমি এক হাত দিয়ে নিশানকে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে নিশানের খালি বুকে আঁকিবুঝুকি করতে লাগলো। নিশান কিছু বলল না, চুপচাপ বাইক চালাচ্ছে। সিমি এইবার একটু বেশি ঘুরল। নিশানের উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলের শব্দ করে চুমু দিল, যেটাতে নিশান একদম শক্ট হয়ে গেল। তাও নিজেকে সামলে নিল। সিমি নিশানের গলায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার এই অ্যাডামস অ্যাপেলটা না খুব সুন্দর। নিশান ঢোক গিলল। সিমি ভ্রু কুঁচকে বলল, ঢোক গিললেন কেন, পানি খাবেন? নিশান ঠান্ডা কণ্ঠে বলল, চুপ থাকো মেয়ে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিমি এইবার নিশানের মুখে হাত দিয়ে নিশানের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলল, এটাকে বলে বেশি বাড়াবাড়ি। নিশান গাড়ি চালানোর পর্যায়ে নেই এখন, এই মেয়ে আজকে থেকে শেষ করে দেবে। নিশান বলল, দেখ ইস্যু, জ্বালাতন করছি শুয়ে নিচ্ছি, পরে আমি জ্বালাতন করলে না সইতে পারলে সোজা উপরে পাঠিয়ে দিব, চুপচাপ বসে থাক। সিমি নিশানের কথা আজকে মুখ ভাঙচে দিয়ে নিজের মতো দুষ্টুমি করতে লাগলো। একবার বুকে আঁকি বুকি, গলায় চুমু খাচ্ছে, হাতে চুমু খাচ্ছে, মুখে হাত বুলাচ্ছে, মুখে চুমু খাচ্ছে। এমন করতে করতে হুট করে নিশান গাড়ি থামালো একদম নির্জন জায়গায়, যা দুপাশের জঙ্গল, মাঝখানে রাস্তা। আপাতত এখানে বাড়িঘর নেই।
আর না আছে কোনো গাড়ি। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে স্লো হয়েছে বলল, আমার অসহ্যকর জ্বালাতন সহ্য করে এবার। বলেই সিমির মুখে 2 হাত দিয়ে সিমির কোমল ঠোঁটজোড়া নিজে দখল করে নিল। সিমির দম বন্ধ হয়ে আসছে। সে ছাড়াতে পারছে না, কিন্তু নিশান শক্ত করে তাকে আরো ধরে রেখেছে আঁকড়ে। সিমির থেকে রেসপন্স পাওয়ার জন্য ঠোঁটে কামড় দিল। সিমির চোখ মুখ খিসে বন্ধ করে নিল। নিশান আবারও কামড় দিতেই সিমি নিজেও রেসপন্স করতে লাগলো। সিমির রেসপন্সে নিশানকে পাগল করে দিচ্ছে। এভাবে টানা 20 মিনিট পরে ওরা একে অপরকে ছেড়ে দিল। কপালে কপাল ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিশান সিমির গলায় মুখ ডুবিয়ে কামড় বসালো। কানের লতিতে চুমু দিল আলতো করে। কামড় দিল। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। নিশান সিমির মুখে চুমুতে ভরিয়ে দিল। গলায় মুখ ডুবালো। ঘাড়ের কাছে কামড় দিতে লাগলো। নিশান সিমিকে কোলে নিয়ে বাইক থেকে নামালো। নেশাময় কণ্ঠে বলল, রাস্তার পরে কিসিং হয়, ফরজ কাজ না। বলেই নিশান সিমিকে কোলে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। শুকনো পরিষ্কার পাতার উপর সিমিকে শুয়ে দিল। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে স্লো হয়েছে বলল, আমার হার্টবিট তুই, আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন তুই, আমার সর্বসুখের অধিকারিণী একমাত্র তুই, আমার বেপরোয়া রাজ্যের রানী তুই, আমার সকল উন্মাদনা তুই একমাত্র। ইস্যুকে ছাড়া তার নিশানের অস্তিত্ব কল্পনা করা যাবে না। আমার অসম্ভব ভালোবাসার সঙ্গীও তুই। আমার সাইকো হওয়ার জন্য, তোর জন্য উন্মাদ হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তোর আর শুধু তোর জন্যই আমার এই উন্মাদনা। তুই শুধু আমার উন্মাদনা। বলেই নিশান সিমির কালের নদীতে চুমু খেলো। সিমির ওড়না খুলে পাশে রেখে দিল। সিমির লজ্জা লাগছে। সে চোখ খিচে বন্ধ করে রাখলো। নিশান সিমির জামা চেনে হাত দিতেই সিমি বলে উঠল, কি করতে যাচ্ছেন? নিশান হাসকি সরে বলল, আজকে একটু অবাধ্য হয়ে যান বাচ্চা। প্রমিস করছি তোকে বেশি ব্যথা দেব না। সয়ে নে আমার পাগলামিগুলো। আমি আজকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। নিজেকে আগলে নে, সাথে আমাকেও। বলে নিশান সিমির জামার চেন খুলে দিল। সিমি লজ্জায় নিশানের বুকে মুখ লুকালো। নিশান সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেলো। খোলা গলায় মুখ ডুবালো। ধীরে ধীরে আরো গভীর থেকে গভীর হতে লাগলো তারা। রাত যত গভীর হচ্ছে, তেমনি তারা দুজন নিজেদের ঘনিষ্ঠতায় গভীর হচ্ছে। ডুব দিচ্ছে অতল সমুদ্রের গহ্বরে। সেই সমুদ্রে ডুব দিলে মরণ সম্ভাবনা নেই। জঙ্গলের ভিতরে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ। রাত 2:50। নিশান সিমিকে কোলে নিয়ে বাইকের কাছে গেল। সিমিকে বাইকের সামনে নিয়ে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বাইক স্টার্ট দিল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সিমি নিবু নিবু চোখে তাকানোর চেষ্টা করছে। নিশানকে জড়িয়ে ধরে আছে। গায়ে তেমন শক্তি নেই, যেমন তেমন করে ধরে আছে। 20-30 মিনিটের মাঝে চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো। সিমিকে পাজা কোলা করে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। জিহান আগে থেকে দরজা খুলে রেখেছিল। সে সোফায় বসেছিল ডাইনিং রুমে। নিশান সিমিকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেই জিহান তাড়াতাড়ি নিশানের কাছে আসলো। সিমির দিকে তাকিয়ে অতঃপর নিশানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে ওর? নিশান সিঁড়ি দিয়ে যেতে বলল, যাই হোক তোর সমস্যা কি? নিজের চরকায় তেল দে। জিহান দরজা লাগিয়ে দিয়ে দৌড়ে নিশানের কাছাকাছি এলে বলল, আমার চরকায় আমি নিশ্চয়ই তেল দিচ্ছি, বাট সিমি অমন করে আছে কেন? ওর কি হয়েছে? নিশান নিজের রুমের সামনে দাঁড়িয়ে জিহানের দিকে ফিরে বলল, ফরজ করতে গিয়ে বেশি টায়ার্ড হয়ে পড়েছে। বলে নিশান নিজের রুমে ঢুকে পড়ল। এদিকে জিহান নিশানের কথা শুনে কেসে উঠল। কাশতে কাশতে নিজের রুমে গিয়ে টেবিল থেকে পানির জগ থেকে পানি ঢেলে পানি খেলো। বুকে হাত দিয়ে বিড়বিড় করলো। আর একটুর জন্য হাতটা বের হয়ে আসেনি। শালার মুখে একটু লাগামও রাখতে পারে না, ছি। জিহান নিজের রুমের দরজা আটকে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘুম লাগছে প্রচুর। ওই শালার জন্য সে এখনো ঘুমাতে পারেনি। নিশান সিমিকে কোলে নিয়ে একেবারে ওয়াশরুমে ঢুকে গেল। সিমি এখনো সজ্ঞানে আছে। জিহানকে বলা নিশানের কথা শুনে তাকে লজ্জা লাগছে। ছি, এই বিদেশি কোথা কি সব বলে। নিশান সিমিকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানি সিমির গলার ঘাড়ে ঠোঁটে পড়তে জ্বালা করতে লাগলো। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল। নিশান বলল, জ্বালা করছে? সিমি ওপর নিচ মাথা নাড়ল। নিশান বলল, সমস্যা নেই, মলম লাগিয়ে দিব। বলে নিশান নিজ হাতে সিমিকে গোসল করিয়ে নিজেও গোসল করে বের হলো। সিমি একটা টাওয়াল জড়িয়েছে। নিশান কাবার থেকে নিজের একটা সাদা শার্ট বাহির করে সিমিকে দিয়ে বলল, পরে নে এটা।
সিমি শার্টটা হাতে নিয়ে নিশানের দিকে তাকালো। নিশান ভ্রু কুঁচকে বলল, কি হলো পর? সিমি মিনমিন করে বলল, ইয়া মানে আপনি ওইদিকে ফেরেন। নিশান ভ্রু কুঁচকে বলল, কেন? আমি এটা পরবো সেজন্য। নিশান বাঁকে এসে বলল, তো আমি ফিরে থাকলে সমস্যা কোথায়? সিমি মাথা নিচু করে বলল, আমার লজ্জা লাগবে, আপনি সরে যান। নিশান আর কিছু না বলে বেলকনিতে চলে যায়। সিমি নিশানের দেওয়া শার্টটা পরে নিল, যেইভাবে পরে তার যেন আরো বেশি লজ্জা লাগছে। সিমি ধীরে ধীরে বেডে গেল, ব্ল্যাঙ্কেটের নিচে নিজেকে লুকিয়ে নিল। 10 মিনিট পরে নিশান রুমে এসে দেখলো সিমি ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। নিশানের একটা ট্রাউজার আর শার্ট পরে নিল। ফার্স্ট এড বক্স থেকে দুটো ওষুধ আনলো, একটা মলম আনলো। নিশান বেডে বসে সিমিকে তুলে নিচের কোলে বসালো। ওষুধ দুটো হাতে দিয়ে পানির গ্লাস ধরে দিয়ে বলল, খেয়ে নে। সিমি কিছু না বলেই খেয়ে নিল ওষুধ। এবার মলম লাগাতে শুরু করলো সিমির ঘাড়ে, গলায়। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো, জ্বালা করছে প্রচুর। নিশান সিমির ঠোঁটে মলম লাগিয়ে দিল। তারপর সিমিকে বেডে শুয়ে দিল, ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে দিল। মলমটা টেবিলের উপর রেখে লাইট অফ করে সিমিকে বুকে জড়িয়ে দিয়ে বলল, ঘুমা। সিমি নিশানের বুকের উপর শুয়ে থেকে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশানও সিমিকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। নিস্তব্ধ শহরে আবারও গাড়ির শোরগোল শোনা যাচ্ছে। মানুষ তাদের নিজেদের কর্মে যাচ্ছে, কেউ কোথাও থেমে নেই। 2 বেলা পেটে কিছু দেওয়ার জন্য মানুষ এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। সময়টা 8:10 চৌধুরী বাড়ির সকলে ঘুম থেকে উঠে গেছে। বাড়ির কর্তারা নিজেদের বিজনেসে চলে গেছে। গিন্নিরা বাড়ির টুকটাক কাজ করছে। রোজিনা, কিয়ারা, মেহেরিমা সকলে সেলিনার সাথে কথা বলতে গেলে সে কারোর সাথে হু হা নাক ছাড়া নিজের মতোই আছে, তাই তারাও আর কিছু বলছে না। মিষ্টি নিজেদের বাড়িতে গেছে পরিবারের মানুষের সাথে দেখা করতে। যারা সামিয়া রাত্রি মাত্র একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরল। তাজার মিহু স্কুলে গেছে একটু আগে, পিহু বেরিয়েছে একটু আগেই। যারা নাস্তা করলো, নাস্তা শেষ করে তারা উপরে গেল নিজেদের রুমে। তিহানও বাড়িতে নেই, সে বাহিরে গেছে অনেক সকালে। শুধু দুই রুমের দরজা এখনো খোলা হয়নি, এক তিহানের রুমের, আরেকটা নিশানের রুমের। নিশানের যেন আজকে ঘুম ভাঙছেই না, কত বছর পর শান্তি নিয়ে ঘুমাচ্ছে। এদিকে সিমি নিশানের বুকের মাঝে থেকে বারংবার কেঁপে কেঁপে উঠছে। শীত লাগছে প্রচুর, কথা বলতে পারছে না। চোখের পাতা ভারী হয়ে আছে, খুলতেও পারছে না। সারা দেহ কাঁপছে, ঠোঁট কাঁপছে। সিমির এইভাবে কাঁপতে দেখে নিশানের ঘুম ভেঙে গেল। সে সিমির দিকে তাকাতে দেখলো সিমি কেঁপে কেঁপে উঠছে। তার হাত, বুক আগুনের মতো গরম হয়ে আছে। নিশান দ্রুত উঠে সিমির কপালে হাত দিল, দেখলো শরীর আগুন হয়ে আছে, জ্বর আসছে, সেজন্য এভাবে কেঁপে কেঁপে উঠছে। নিশান দ্রুত উঠে ওয়াশরুমে গেল, ছোট একটা মগে পানি আনলো, নিজের রুমাল এনে পানিতে ভিজিয়ে সিমির কপালে সেটা জলপট্টি হিসেবে দিতে লাগলো। ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে দিল, এসি অফ করে দিল। সিমি এইবার মুখ দিয়ে ওয়াক ওয়াক শব্দ করতে লাগলো। নিশান সিমিকে কোলে তুলে নিয়ে মুখের কাছে পাত্র দিল। সিমি সেটাতে বমি করলো, বমি করে সিমি আবারও নেতিয়ে পড়লো। এভাবে হুট করে জ্বর আসা আর বমি করা হওয়া যেন নিশানের মনে ভয় সৃষ্টি করেছে। সে কিছু বুঝতে পারছে না। নিজের ফোন নিয়ে দ্রুত কল লাগালো জিহানের নাম্বারে। 3-4 বার রিং হতেই জিহান কল রিসিভ করতে নিশান বলল, 15 মিনিটের ভেতর একটা মহিলা ডাক্তার নিয়ে আমার রুমে আয়, আকপিস হলে কিন্তু খবর আছে খারাপ, ফাস্ট। বলেই নিশান কল কেটে দিল। এদিকে জিহান ফোনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে পড়ল। যেমন তেমন করে ফ্রেশ হয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। নিশানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জিহান ডাক্তার নিয়ে হাজির হলো। নিশানের রুমে এসে নক করতে নিশান দরজা খুলে দিল। জিহানকে বাহিরকে দাঁড় করিয়ে দিয়ে ডাক্তারকে ভেতরে ঢুকতে দিল। ডাক্তার বেডে বসে ঝিমিকে চেক আপ করতে লাগলো। নিশান গম্ভীর মুখ নিয়ে সিমির দিকে তাকিয়ে আছে। সিমির কোনো হুঁশ নেই, কেঁপে কেঁপে উঠছে। ডাক্তার পুরো 5 মিনিট ধরে ভালোভাবে চেক আপ করে নিশানকে প্রশ্ন করলো, ওনাকে কি ওষুধ দিয়েছেন মিস্টার চৌধুরী? নিশান গম্ভীর মুখে বলল, ডাক্তার রোগীকে দেখে রোগ নিরাময় করে ওষুধ দিবেন, পার্সোনাল লাইফে এন্ট্রি নেবেন না। ডাক্তার ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, ডাক্তার আমি, আপনি না। আমি ডাক্তারি নিয়ে পড়াশুনো করেছি, আপনি না। রোগীর জ্বর আসছে, এটা আমি জানি। আমি চাইলে ওষুধ মেডিসিন দিয়ে কেটে পড়তে পারি, কিন্তু আমার কর্তব্য রোগীকে ভালো করে চিকিৎসা দেওয়া। রোগীর জ্বর আসতে পারে, কিন্তু আপনি ওকে ওষুধ দিয়েছেন, আমি ধরতে পারছি।
তাই তেড়ামো না করে বলেন কষ্ট রোগীর হচ্ছে, আমার হচ্ছে না কিন্তু। ডাক্তারের কথা শুনে নিশান রাগে তিরতির করতে লাগলো। নিজের রাগ সংবরণ করে বলল, বার্থ কন্ট্রোল মেডিসিন দিয়েছি শেষ সাথে। এই বার্থ কন্ট্রোল মেডিসিনটা রোগীর দেহে ম্যাচ খাচ্ছে না, সেজন্য জ্বর আসছে, মেবি বমি করেছে হয়তো। নিশান মাথা নাড়ল। ডক্টর আবারও বলতে শুরু করলো, এটা রোগীর জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে আরো বেশি, তাই আশা করি দ্বিতীয়বার তাকে এই মেডিসিন দিবেন না। আর রোগী দুর্বল হয়ে আছে, আমি স্যালাইন দিচ্ছি, সেটা জ্বরের, অ্যান্টিবায়োটিকও দিচ্ছি, বিকালের ভিতর সে সুস্থ হয়ে যাবে বলে ডাক্তার স্যালাইন টাঙিয়ে ক্যানেলা সিমির হাতে শিরায় ঢুকিয়ে দিল। সাথে কিছু মেডিসিন লিখে দিয়ে নিশানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই মেডিসিনগুলো খাইয়ে দিবেন, আর কোনোদিন ওই মেডিসিন খাওয়াবেন না। বলেই ডাক্তার চলে গেল। জিহান গিয়ে আবারও তাকে রেখে আসলো। নিশান সিমির পাশে বসে সিমির মুখে চুমু দিতে লাগলো, কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, আমি দ্রুত ফিরবো, এসে যদি দেখি বাথরুমও করিস তাহলে আজকে শাস্তিটা একটু অন্যরকম হবে বলেই নিশান ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। বাইরে এসে ফর্মাল ড্রেস পরে রুম থেকে বেরিয়ে গেল। জিহানের সাথে দেখা হতে নিশান বলল, অফিসে আয় দ্রুত বলে নিশান সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে জারাদের বসতে দেখে নিশান জারাকে উদ্দেশ্য করে বলল, রুমে ইস্যু আছে, ওকে দেখে রাখিস, ওর কিছু হলে কিন্তু তোকেও ছাড়বো না যারা বলে নিশান বেরিয়ে গেল বাড়ি থেকে। সামিয়া ভুরু কুচকে বলল, শালি রুমে কি করছে রে, চল দেখে আসি বলে তিনজন উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সামিয়া মুখে দুঃখ ভরা ভার নিয়ে গান গাইতে শুরু করলো। ঘটক বসি আমার বাড়ির রাস্তা চেনে না, সে পান মুখে খায়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়ে কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। সামিয়ার গান থামতে জিহান বলে উঠল, আপনার মতো ক্যারকেরানি থেকে ঘটক দেখতে পাইনি, ইটস ওকে, আমি হেল্প করে দিচ্ছি, বিয়ের প্রস্তাব এইবার দিনে 10টা করে আসছে, একটা বিয়ে করে ফেলেন বলে জিহান আর না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে সামিয়া জিহানের কথা শুনে হা হয়ে গেল। রাত্রিকে বলল, কি রে রাতের নেশা, তোর এই ভাই কোথা থেকে আমার গান শুনলো? রাত্রি বলল, তুই যা জোরে গাচ্ছিলি, বাথরুম সিঙ্গার তোর গলার রুমে গিয়ে ভাইয়াকে নক করেছে, তাই বাহির হয়েছে। সামিয়া চোখ ছোট ছোট করে জিহানে যাওয়ার পরে তাকে বলল, আসছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে, শালা জাবেদার ভাতার, দেখিস আমি কালকের মধ্যে একটা জাবেদাকে ধরে আনবো, যদি নাও পাই তবে এক বুড়ির নাম জাবেদা বানিয়ে তোর সাথে বিয়ে দেবো। যারা হাসি থামিয়ে বলল, হয়েছে হয়েছে, চল ওইদিকে, আমার ভাবি জানে কি অবস্থা দেখে আসি বলে ওরা তিনজন নিশানের রুমে ঢুকলো। সিমিকে স্যালাইন দিচ্ছে, ব্যাপারটা দেখে তারা ঘাবড়ে গেল। নিশান ভাই কি আবারও সিমিকে মেরেছে নাকি অন্য কারণ? এখন সিমি অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরলে জিজ্ঞেস করা যাবে। তাই ওরা তিনজন ল্যাপটপ নিয়ে এসে বেডের এক পাশে বসে তিনজন একসাথে মুভি দেখতে লাগলো আর সিমিকে পাহারা দিতে লাগলো। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গল্পের মাঝে কোনো ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা না গল্প দেওয়ার কারণে অনেক সময় কথা প্যাচ হয়ে যেতে পারে বা কথার মানে ওয়ার্ডের একটু সমস্যা হতে পারে, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।